বিসমিল্লাহির রহমানির রহিম। জেসি একাডেমিকে স্বাগত। তো আমরা হচ্ছে কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় আজকে শুরু করবো আর কি, যেটা হচ্ছে পর্যায় সারণী। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই পর্যন্ত যতগুলো চ্যাপ্টার করছি, এই সবগুলো চ্যাপ্টারের চেয়ে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট আর কি। এই চ্যাপ্টারটা কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে আর কি। আর এটা হচ্ছে কেমিস্ট্রির বেসিক, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাইয়া। আমাকে কি শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। এই চ্যাপ্টারটা হচ্ছে কেমিস্ট্রির বেসিক আর কি, একদম মূল বেসিক। মানে কেমিস্ট্রির মূল শুরু হয়েছে এই চ্যাপ্টারটা দিয়ে আর কি। এটা জানি না মানে আমি কেমিস্ট্রির কিছুই জানি না। তো এই চ্যাপ্টারটা আমরা সিরিয়াসলি মানে নখদর করার চেষ্টা করব। তো এই পর্যায় সারণী বলতে এই টেবিলটাকে বোঝায় আর কি। দেখো এখানে মৌলগুলোকে সাজানো হয়েছে। তো কিভাবে সাজানো হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো একটা পদ্ধতি অবলম্বন করছে। মূলত হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সাজানো হয়েছে। কিসের মাধ্যমে সাজানো হয়েছে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সাজানো হয়েছে। তো হচ্ছে এখন কিভাবে ইলেকট্রন বিন্যাস আসছে, হুট করে তো আর ইলেকট্রন বিন্যাস আসছে না, মানে বিজ্ঞানীদের মাথায় তো হট করে এই জিনিসটা আসছে না। তো কিভাবে ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আসছে, এই মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, যে পর্যায় সারণীর পটভূমিটা আসলে কি, আমরা এখানে কি কি শিখবো এই জিনিসটা একটু বলি। যে পর্যায় সারণীর পটভূমি ব্যাখ্যা করতে পারবো। মৌলের সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, সে সাথে পর্যায় সারণীর প্রধান গ্রুপগুলোর সম্পর্ক। প্রথম 30টা মৌল দেখো এখানে ওনারা বইলা দিয়েছে কিন্তু। এই জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট, যে প্রথম 30টা মৌলের যা যা আছে সবকিছু তোমাকে পারা লাগবে, না পারলে গুণ হইব। একটি মৌলের পর্যায় শনাক্ত করতে পারবো, বুঝতে পারতেছ? এটা কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, এগুলো পারতে হইব। মানে এখানে যা আছে এগুলো তোমার পারতে হবে। পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান জেনে এটা ভৌত ও রাসায়নিক ধর্ম কি এটা আমরা জানতে পারবো। মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ, কোনটাকে কোন নাম দিচ্ছে এটা জানতে পারবো। কোনটাকে হেলোজেন, কোনটাকে চালকোজেন, হ্যাঁ, কোনটাকে হার, কোনটাকে মিথ্যার বলছে, এগুলো জানতে পারবো। পর্যায় সারণীর গুরুত্ব কি এটা বুঝতে পারবো। পর্যায় সারণী একই মৌল দ্বারা বিভিন্ন ধরনের যৌগ ধর্ম, যেমন গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু টুর যে মৌলগুলো এগুলো হচ্ছে ক্ষার, ঠিক আছে? এগুলো কি করে পানির সাথে বিক্রিয়া করে তোমার মানে ক্ষার উৎপন্ন করে, পানির অক্সাইডের সাথে বিক্রিয়া করে। আবার শেষে দিয়ে যেগুলো এগুলো এগুলো হচ্ছে এসিড উৎপন্ন করে, যেমন গ্রুপ 16 এগুলা। পরীক্ষার সময় যন্ত্রপাতির ব্যবহার সঠিক যদি লাগে এটা পড়বো। পরীক্ষণে সতর্কতা অবলম্বন, এগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে এতটুকু পর্যন্ত বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এতটুকু পর্যন্ত বেশি ইম্পর্টেন্ট। পর্যায় সারণী অনুসরণ করে মৌলের ধর্ম, অনুমান, অনাগ্রহ প্রকাশ করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখা। এখন আসলে পটভূমিটা আসলে কি, আমরা একটু একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করি। প্রাচীন কাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ ও তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল, সেখান থেকে পর্যায় সারণী হচ্ছে একটা সম্মিলিত রূপ। তো অনেক পদার্থ অনেক ধারণা জানছে, জানার পর এরা এরা বিভিন্ন জায়গায় যদি বিচ্ছিন্ন ভাবে থাকতো, তাহলে মানে এই জিনিসটা মানুষ একটা মৌল, এটা কি কাজে লাগে, এটা কি ধাতু নাকি অধাতু, এটা ক্ষার নাকি মিথ ক্ষার, মানে কি আসলে এটার সম্পর্কে সে মানে এটা কি এসিড হবে নাকি অন্য কোনো ধর্ম দেখাবো, এটা কি সহজে অন্য মূলের সাথে বিক্রিয়া করবে কি করবে না, এই জিনিসটা আসলে আইডিয়া করতে পারতো না। তো এই জন্য বিজ্ঞানীরা কি করছে, এরপর মৌলগুলোর ধর্ম অনুসারে তাদেরকে সাজানোর জন্য অনেক চেষ্টা করছে। তো চেষ্টা করতে করতে এটা একদিনে হয় নাই, অনেক দিনের ফসলে হয়েছে। তো প্রথম যে কাজটা করছে এটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভাসিয়ে। উনি যে কাজটা করছে, বিজ্ঞানী ল্যাভাসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, খেয়াল করো, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি মৌলিক পদার্থ সমূহ ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করছে। তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা আমি মেইন বইটা কেন পড়াইতেছি, মেইন বই না পড়াইলে হইতো। পড়াইতেছি এই কারণে যে তোমাদের যাতে মেইন বইয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। বিজ্ঞানী লেভাসিয়ে, ঠিক আছে, পর্যায় সারণীকে মানে সাজাইছে কিসের ভিত্তিতে? ধাতু এবং অধাতু এই দুইটা ভাগের ভিত্তিতে। কোন ভাগের ভিত্তিতে? ধাতু, ধাতু এবং অধাতু।
হম, ধাতু এবং অধাতু। ঠিক আছে, দেখো বিজ্ঞানী লেবেশিয়ে সর্বপ্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতু এই ভাগে ভাগ আছে। বোরন, কার্বন এগুলো হচ্ছে অধাতু। দাঁড়াও, দেখো বোরন এবং কার্বন, মোটা করে দিই। হ্যাঁ, এবং বোরন এবং কার্বন এগুলো হচ্ছে কি অধাতু। জিঙ্ক, সোডিয়াম এগুলো হচ্ছে কি ধাতু। ঠিক আছে, কিন্তু উনি মাত্র 33টা মৌল নিয়ে ছক করছে। কয়টা মৌল নিয়ে লেবাসিয়ে ছকটা করছিল? 33টি। 33টা। ঠিক আছে, এবং উনি একই সাথে ভৌত অবস্থায় কঠিন, তরল, বায়বীয় এই তিন ভাগেও কি করছে, ভাগ করছে। লেবাসিয়ার এটা কাজে আসে নাই, কারণ সে ধাতু অধাতু দিয়ে আসলে পর্যায় সারণীকে ব্যাখ্যা করা যাবে না আর কি। এরপর একজন বিজ্ঞানী আসছে আর কি, ওনার নাম হচ্ছে ডুবের আইন। ডুবের আইন, দেখো বিজ্ঞানীটার নাম হচ্ছে ডুবের আইন। এই নামটা লাগবে, এগুলো এমসিকিউর জন্য, অন্য কোনো কারণে না। উনি তিনটি করে মৌলিক পদার্থ একই ধরনের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান। এরপর লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। স্বাভাবিক, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর কি হইব? প্রথম যে মৌলটা থাকবে এবং শেষের যে মৌলটা থাকবে এটার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। এটা হচ্ছে ডুবের আইনের ত্রয়ী সূত্র। সে কি করছে? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডাইন, হুম, কে প্রথম ত্রয়ী মৌল বলা হয়। দেখো ক্লোরিনটাকে যদি সাজাইতে চাই ওর ফর্মুলা অনুসারে, ক্লোরিনের ভর কত? হুম, জানো কেউ? 35.5। ক্লোরিনের হচ্ছে 35.5। ব্রুমিনের কত? ব্রুমিনের, হুম, আর আয়োডিনের হচ্ছে 127। আয়োডিনের কত? 27। ব্রোমিনের 80। তাহলে এই দুইটার দেখো, এই দুইটার মানে যদি যোগ করি আর কি, তো ত্রয়ী সূত্র অনুসারে কি হইব? ক্লোরিন এবং ব্রোমিনের যে যোগফলের অর্ধেক। ঠিক আছে, সাপোজ এই দুইটা যদি যোগ করে যত হইতো, ঠিক আছে, মনে করো এটা 35 আর এটা 127, তাহলে 135 আর 127 যোগ করলে কত? হুম, 5। 7 + 5 = 2। 7 + 12 হচ্ছে 2। আর না, 127 থেকে 35 বিয়োগ মানে এই দুইটা যোগ করো আর কি। হ্যাঁ, সমস্যা নেই, যোগ করলে হবে। 7 + 12 হচ্ছে 2। আর 3 × 2 কত? 5, হাতের রেখে কত? 6। আর একে হচ্ছে 162, এটা 2 দিয়ে ভাগ করলে কত হইব? মানে আমি এই দুইটা যা যোগ করছি আর কি, 162.5। তো 162 2 দিয়ে ভাগ করলে কত হইব? 81। কত হইতেছে? 81.25 না 2.5। 81.25 এরকম হইতে। ব্রুমিনের ভরটা কত হইতেছে এই মাঝখানের ভরটা, বুঝতে পারতেছো? 81 দশমিক সামথিং সাপোজ আর কি ব্রোমিনের ভর, তো এরকম হবে আর কি। তো ডুবের আইনের ত্রয়ী সূত্র অনুসারে প্রথম ও তৃতীয় মৌলের ভরের যোগফলের অর্ধেক হবে কি দ্বিতীয় মৌলটা। দ্বিতীয় মৌলটা কি হইব? এই যে দ্বিতীয় মৌলটা হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলের যে ভর আছে এই ভরের যোগফলটা 2 দিয়ে ভাগ করলে যেটা হইব এটা হইব কি ব্রোমিনের ভর, মানে তৃতীয় মৌলের ভর। এবং এদের মধ্যে কি আছে, মানে একই ধর্ম প্রদর্শন করবো, কারণ এরা সবাই হচ্ছে হেলুজেন। এরা সবাই কি হেলুজেন। দেখো ডুরনের সূত্রটা কি বলতেছে, যে হুম, পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে। তুই এর আগেরটা সাজাইছিল কি লেভাসিয়ে ধাতু অধাতু দিয়া মৌলিক মৌলিক পদার্থগুলোকে, আর এখন সাজাইতেছে কি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইতেছে। দ্বিতীয় মৌলের ভর আমরা কি করতে যাইতেছি? দ্বিতীয় মৌলের ভরটা আমরা বের করতে যাইতেছি। দ্বিতীয় মৌলের ভরটা কি হইব? প্রথম মৌল প্লাস হচ্ছে কি তৃতীয় মৌল ভাগ কত? 2 ইকুয়াল টু কত? দ্বিতীয় মৌল ভর। বুঝতে পারছো? এই যে ভরটা পাওয়া যাবে এটা হচ্ছে তোমার সেকেন্ড মৌল। ঠিক আছে, বিজ্ঞানে ডুবের আইন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে দিয়ে ইয়ে দিয়েছে। এরপরে একজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে নিউল্যান্ড। নিউল্যান্ড হচ্ছে 1864 সালে নিউল্যান্ড একটা অষ্টক সূত্র দিছে। এই সূত্র অনুযায়ী যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য যায় যে কোনো মৌলে,
অষ্টম মৌলের সাথে মিলে যায়। দেখো, সে বলছে আর কি যে মানে যদি এরকম ভাবে হয় আর কি যে বরের ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজানো যায়, তাহলে কি হবো, অষ্টম মৌলের সাথে কি সে কি করবে, হুম, মিলে যাবে। তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলে প্রথমে কি আছে বরের দেখো যে একটা সেট আপ চিন্তা দেখে তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। এই যে নিউল্যান্ডের সূত্রটা দেয়, নিউল্যান্ডের সূত্রটা কিরকম এখানে কেউ ব্যাখ্যা করছে? এরা ব্যাখ্যা করবে না। এখানে ওরা ব্যাখ্যা করছে কিনা? না, নিউল্যান্ডেরটা এরা ব্যাখ্যা করে নাই। তো আমি নিজে একটু ব্যাখ্যা করি। হুম, দেখো সে কি করছে, নিউল্যান্ড কেমনি চিন্তা করছে একটু বলি তোমাদেরকে। মানে 5 না পরীক্ষা, তারপরও মানে ইন্টারে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য কাজে লাগবে আর কি। নিউল্যান্ড যেভাবে চিন্তা করছে একটু দেখো যে লিথিয়াম, লিথিয়ামের ভর কত কি বলতে পারবা? 7। লিথিয়ামের কত? আমার কথা কি শোনা যায়? জি স্যার। লিথিয়ামের ভর হচ্ছে 7। লিথিয়ামের পরে কি, একই পর্যায়ে লিথিয়ামের পরে কি দেখো তো? লিথিয়ামের পরে হচ্ছে বোরন। সোডিয়াম। বোরন, লিথিয়ামের সোডিয়ামের পর হচ্ছে পরে বোরন। বোরনের ভর কত? আচ্ছা। বোরনের ভর কত? বোরনের হচ্ছে 11। বোরনের হচ্ছে 11। তারপর কার্বন, কার্বনের কত? 12। 12। নাইট্রোজেনের কত? 14। 14। তারপর কি আছে? তারপর আছে তোমার হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। অক্সিজেনের কত? 16। 16। ফ্লোরিনের 19। নিয়নের কত? 20। কটা মৌল হয়েছে কোশ্চেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা হয়েছে না? তারপরটা কি দেখো, আমি জিনিসটা বুঝাইতে চেষ্টা করতেছি যে এদিক দিয়ে শুরু হয়ে এদিক দিয়ে গিয়ে নিয়ন হয়েছে, নিয়নের পরে যে মৌলটা বের হয়েছে আর হচ্ছে তোমার সোডিয়াম। সোডিয়াম এরপরে যে মৌলটা বের হচ্ছে সোডিয়াম। বুঝছো? মানে নিয়নের পরে মৌলটা কি? লিথিয়ামের পরে একই পর্যায়ে বেরিলিয়াম আছে। শোনো আমার কথাটা, নিয়নের পরে মৌলটা হচ্ছে কি সোডিয়াম। সোডিয়ামের ভর কত? 23। এখন বিজ্ঞানীটার নাম কি? দেখো আমরা যে জায়গাটা পড়তেছিলাম, আমরা যে বিজ্ঞানীটার নাম পড়তেছিলাম এটা হচ্ছে নিউল্যান্ড। উনি বলতেছে অষ্টক তত্ত্বের জনক। যে এই সূত্র অনুযায়ী যে মৌলগুলো যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, তাহলে যে কোনো মৌল তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি হয়, মিলে যায়। কে কার সাথে মিলে যায়? হ্যালো, আমাকে কি শোনা যায়? প্রথম মৌলটি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। ভেরি গুড। প্রথম মৌলটি অষ্টম মৌলটির ধর্মের সাথে মিলে যায়। দেখো, আমি ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি। ভরের কি অনুসারে সাজাইছি? ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম। এই যে দেখো, প্রথমে লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে ঊর্ধ্বক্রম। বোরন। এবার সাজাইছি, তাহলে প্রথম মৌল হচ্ছে এটা লিথিয়াম, এটা এক। আর অষ্টম মৌলটা কি? সোডিয়াম। লিথিয়াম আর সোডিয়ামের ধর্ম কি হইব?
হ্যাঁ, এক এক- হবে। লিথিয়ামের পরে একই হইব। লিথিয়াম এবং সোডিয়ামের ধর্ম কি হইব? একই হইব। এরপরে দেখো সোডিয়ামের পরের যে মৌলটা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 24। এই এই দেখো, এই বুরন আর ম্যাগনেসিয়ামের ধর্ম কি হইব? ভাইয়া। একই হবে। বুঝতে পারছো? ম্যাগনেসিয়ামের পরের মৌলটা কি? হুম, বলো। হ্যাঁ, কে জানে কিটা অ্যালুমিনিয়াম। হ্যাঁ, কে জানে কি বলতেছিল, বায়া বলো। স্যার এখানে লিথিয়ামের পরে বেরিলিয়াম আছে তো, নাইলে অষ্টমটা তো হয় লিথিয়ামের না। পরে কি দাও? হ্যাঁ, লিথিয়ামের পর বেরিলিয়াম আছে। আর লিথিয়ামের পরে বুরন না? না, বেরিলিয়ামের পরে বেরিলিয়াম। বোরন। আচ্ছা, লিথিয়ামের পরে বেরিলিয়াম ছিল। ঠিক আছে। আমি আগে দুবার বড়। বেরিলিয়ামের কত? 9। এটা বুরন দিয়ে তো 9 বেরালেছে। দাঁড়াও, ওয়েট। হ্যাঁ, বেরিলিয়াম মানে 8টা মৌল পরে। খেয়াল করো, যে মৌলটা থেকে শুরু হবে এর 8টা মৌল পরে আর কি। বেরিলিয়ামের হচ্ছে 9, বুরনের হচ্ছে 11। হ্যাঁ, আমি এখানে একটা ভুল করছি। থ্যাংক ইউ। বুঝে না এটা। এই হচ্ছে বেরিলিয়াম। সাপোজ আর কি, বেরিলিয়াম। বেরিলিয়ামের হচ্ছে 9। বেরিলিয়ামের কত, 9 কি না? হুম। তো 8টা মৌল পরে, খেয়াল করো, 8টা মৌল বাদ যাইবো। তাহলে এখান থেকে বাদ যাইবো আর কি। খেয়াল করো, এখান থেকে একটা মৌল বাদ, দুইটা মৌল বাদ, তিনটা মৌল বাদ, চারটা মৌল বাদ, পাঁচটা বাদ, ছয়টা বাদ, সাতটা বাদ। এই 8 নাম্বার মৌলের মধ্যে এসে কি হইব? লিথিয়াম এবং এটার মধ্যে কি থাকবে? এটা মিল থাকবো। বুঝতে পারছো? মানে অষ্টক মৌলের মধ্যে এসে। হ্যাঁ, আর যেখান থেকে শুরু হয়েছে আর কি, এটা এটা বাদে, এটা সহ হচ্ছে 8টা, আর এটা বাদে হইলে হচ্ছে তোমার 7টা আর কি। তো বা এটা সহ হইলে, মানে জিনিসটা কি বলছে, আমি যে জিনিসটা বুঝাইতে দিতেছি এটা বুঝতেছো কিনা আগে এটা বলো। সে সূত্রটার মধ্যে বলছে হচ্ছে, দেখো, সূত্রটার মধ্যে হচ্ছে যে ভরের ঊর্ধ্বক্রমে যে কোনো মৌল তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। তাহলে প্রথম মৌল কোনটা আগে দেখাই তুইলে, আর একটু ইজি করে। এটা হচ্ছে আমার 1 নাম্বার মৌল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা কত? 2 নাম্বার মৌল। এটা দুই কত? নাম্বার। তিন তিন নাম্বার মৌল। নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার মৌল। 4। এটা হচ্ছে কত? 5 নাম্বার মৌল। 5। এটা হচ্ছে 6। 6। এটা কত? 7। 7। এটা কত? 8। 8। এটা হচ্ছে 9। তো এখানে এই যে মৌলটা শুরু হয়েছে, একটা জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা বাদ যাইবো আর কি। বুঝতে পারছো? মানে এখানে ওই গণনাটা শুরু হইব এটা দিয়া। এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7, এটা 8। মানে প্রথম মৌলটা তারপরের 8 নাম্বার মৌলটার সাথে মিলবো। সিমিলারলি বুড়ো, এই যে বেরিলিয়াম ভাইয়া, একটা যেটা, কথা এটা ছিল। মিলবে হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে। মানে প্রথম মৌলটা এর কত নম্বর মৌলের সাথে মিলবে? 8টা। এই জন্য আমি এটা ছোটবেলা ভাইয়া, পড়ছিলাম, এখন মনে আছে যে 8টা মৌল পরে গিয়া ধর্মটা কি হইব। হুম। মানে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে, ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজালে 8টা মৌল পরে গিয়া প্রথম ওই মৌলটা কি সেম ধর্ম পাওয়া যাবে। যেমন লিথিয়ামের যে ধর্ম, 8টা মৌল পার হইলে কি পাওয়া যায়? সোডিয়াম পাওয়া যায়। তো লিথিয়ামের ধর্ম আর সোডিয়ামের ধর্ম কি সেম? লিথিয়ামের ধর্ম, মানে এটা অনেকটা এই টাইপের আর কি, যে তুমি এখানে দাঁড়াইছো, দাঁড়াই সেরা তুমি গন্তাছো, তোমার পরে 8জন লোক আছে। বুঝতে পারছো? মানে তুমি এখানে দাঁড়াইছো, দাঁড়ানোর পরে গন্তেছো যে তোমার পরে কয়জন লোক আছে? 8জন। তো তোমার পরে কয়জন? 8জন গণবা কিভাবে? 1 2 3। তুমি বাদে গণবা। কিভাবে গণবা? তুমি বাদে। তো এখানে দেখো বেরিলিয়াম আছে, বেরিলিয়ামের পরে যদি আমি 8 নাম্বার মৌলটাতে যাই, 8টা মৌল গইনা সেরা যায়, তখন কোন মৌলটা আসবে? ম্যাগনেসিয়াম। তো বেরিলিয়ামের ধর্ম যা, ম্যাগনেসিয়ামের ধর্ম কি? হ্যালো? তা। বুঝতে পারছো? এরপরে যে বুরন, বুরনের থেকে যদি আমি গন্তে থাকি, বুরন থেকে গইনা যদি আমি নিচের দিকে যাই আর কি, এরপর আইব কি এদিকে? হুম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম হচ্ছে 27।
এই যে বুরনের ধর্ম যা, অ্যালুমিনিয়ামের ধর্ম তা, মানে আটটা মৌল পরে কি সেমিয়াটা পাওয়া যাবে, এটাই বলছে অষ্টক সূত্র। অনেকটা আর কি, বুঝতে পারছো? এমন না যে এটা বুঝতে হইব, যাতে আমি বুঝাই দিলাম কনসেপ্টটা, বাট এগুলো পরীক্ষাতে তো বেশি ইম্পর্টেন্ট। ওগুলো আমার রিসার্চের পড়াশোনা, এগুলো দেখে লাভ নাই। তারপরে এখানে কি আছে একটু দেখি। এখন দেখো যে পরে বিজ্ঞানী কি করছে। তো এগুলো তো বুঝছো, অষ্টক সূত্র গিয়ে কি বুঝাইছে, যে আটটা মৌল বার হইয়া, ঠিক আছে, অষ্টক সূত্র নামে পরিচিত। ওরা ছোট থেকে সাজানো হইতে হবে যে কোনো একটি মৌল তার অষ্টম মৌলের স্যার, ধর্ম। হ্যাঁ, বলো, বলো, তোমাকে আমি শুনি নাই। স্যার বলতেছিলাম যে অষ্টক সূত্রেরটা একটু আবার একটু রিপিট করলে ভালো হতো। আর আমি তো অষ্টক সূত্র মুছাই দিছি, তখন কেমনে তোমার আবার রিপিট? অষ্টক যে সূত্র, সেই সূত্রের মানে রিপিট আচ্ছা, আমি এখান করলে থেকে একটু ভালো বুঝে হতো দিলাই, একটু। আমি এটা মুছে ফেলাইছি। আমি ভাবছি তুমি বুঝি বুঝছো, আচ্ছা থ্যাংক ইউ। আগে কোশ্চেন করলে একটু ভালো ছিল। আচ্ছা, এখান থেকে একটু বোঝার চেষ্টা করো, উনি এরকম একটা মানে সারণী সাজাইছিল, ঠিক আছে? তুমি এটা দেখো, দেখলে কিছুটা বুঝতে পারবে। এটা ইন্টারে গেলে আরো ডিটেলস পড়াইবো, সমস্যা নাই। দেখো যে এই মৌলটা, যে এখানে যে মৌলটা আছে আর কি, এই মৌলটা হচ্ছে তোমার লিথিয়াম, বুঝতে পারছো? তো জি ভাইয়া। লিথিয়াম থেকে হচ্ছে তোমার আটটা মৌল যদি আমি পার গণি আর কি, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা মৌল কোনটা? এইটা সোডিয়াম। সোডিয়াম। তো এই আটটা মৌল পার হইয়া লিথিয়ামের ধর্ম, ধর্ম যা, সোডিয়ামের ধর্ম কি তা, সেম। সেইভাবে সাজাইছিল আর কি। জি। লিথিয়ামের পর বেরিলিয়াম এভাবে, বুঝছো? হ্যালো। জি। আবার মানে সে এমনি সাজাইছে না, সে ওই মনে করো নিচে নিচে করে সাজাইছে, অথবা অন্য একটা তো ফরম্যাটে সাজাইছে। বা এইভাবে যে সাজাইছে মন না, বা সে যেভাবে সাজাইছিল ওই জায়গায় ছিলাম নিচে নিচে করে। তারপর দেখো এই বেরিলিয়াম থেকে তুমি যদি আটটা মৌল গণো, বেরিলিয়াম থেকে দাঁড়াইছো, এখানে তুমি দাঁড়াইছো, দাঁড়ায় গণা শুরু করছো, তাহলে অবশ্যই এখান থেকে গণবা। এই জি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যে ম্যাগনেসিয়াম, তাহলে বেরিলিয়ামের ধর্ম যা, ম্যাগনেসিয়ামের ধর্ম কি তা। তারপর তুমি বুরনের মধ্যে দাঁড়াইছো, দাঁড়ায় আবার গণা শুরু করছো, আটটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা অ্যালুমিনিয়াম। তো বুরনের ধর্ম যা, অ্যালুমিনিয়ামের ধর্ম কি তা। এভাবে আটটা মৌল ঘুরে আসলে কি হইব, তা। একই ধর্ম পাওয়া যাবে। আটটি মৌল পরে একই ধর্ম কি পাওয়া যাবে, পাওয়া যাবে, ঠিক পাওয়া আছে? যাবে। এটা জি হচ্ছে ভাইয়া। সূত্রটা। দেখ আর সূত্র, এটা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ডের সূত্র। নিউল্যান্ড অষ্টক সূত্র, বরং যে কোনো একটি মৌল তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি হয়, মিলে যায়। মিলে যায়। হম হম। তারপর হচ্ছে মেন্ডুলিফ। মেন্ডুলিফ থেকে শুরু হয়েছে আসল ঘটনা। মেন্ডুলিফ আবার পচাইতে হইব পরীক্ষায়, ওই যে মানে আমরা ইয়ারে পচাইছিলাম, মনে আছে কিনা, রাজারফুড রে পচাইছি না, জি ভাইয়া। মেন্ডুলিফ পচাইতে হবে আবার। তো মেন্ডুলিফ কি কইছে, মানে পর্যায় জনক কিন্তু বলা হয় মেন্ডুলিফ। দেখো মেন্ডেলিভ যেটা বলছে, এটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে কি হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম কি হয়, চেঞ্জ হয়। বুঝতে পারছো? মানে ভর বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ভৌত ও রাসায়নিক ধর্ম কি হয়, পরিবর্তিত হয়, মানে ভর অনুসারে সাজানো আর কি। এ অনুসারে, হ্যাঁ, তখন তিনি মৌল আবিষ্কার করছে হচ্ছে 63টা। ওইটা 63টা মৌল 63। আবিষ্কার করছে। এর মধ্যে 12টা ছিল আনুভূমিক সারি, আনুভূমিক মানে হরিজন্টাল, এরকম এরকম সারি ছিল হচ্ছে 12টা, বুঝতে পারছো? আর 8টা ছিল খাড়া সারি। খাড়া সারি ছিল কয়টা, 8টা, বুঝছো? আর আনুভূমিক সারি ছিল মনে করো 12টা, এরকম ছিল মেন্ডেলিফের ক্ষেত্রে আর কি। তো এটা আবার ইম্পর্টেন্ট যে কয়টা আনুভূমিক সারি ছিল, কয়টা খাড়া সারি ছিল। তাহলে মেন্ডেলিফের, না এটা আবার কি হলো, দেখো যে মেন্ডেলিফের যে ইয়ে আর কি, এখানে মৌল ছিল হচ্ছে 63টা।
এর মধ্যে আনুভূমিক সারি ছিল 12টা, খাড়া সারি ছিল 8টা। এগুলো নিয়ে সে কি করছে, পারমাণবিক ভর অনুসারে সাজাইছে একই মৌল বারবার সকল মৌল, এবং সে কি দেখাইছে, দেখছে একই কলাম বরাবর। কলাম বুঝো কিনা? এই লম্বা লম্বিটা হচ্ছে কলাম। এই লম্বা লম্বিটা কি? কলাম। আর রো কোনটা বুঝছো কিনা? কলম। হ্যাঁ, একই কলাম বরাবর সকল মৌলের ধর্ম একই। মানে আমরা যেটাকে কি বলি এখন, আমরা তো পর্যায় সারণীকে দুইটা পার্টে বলি। কি বলি দেখো, যে আমরা পর্যায় সারণীকে বলি হচ্ছে এরকম, যে এটা হচ্ছে র, এটা কি, এদিকে যেটা গেছে এটা কি, র বা পর্যায়, এটাকে কি বলে? পর্যায়। র। র বা পর্যায়। আর কলাম মানে কোনটা বুঝছো কিনা? পর্যায় বা র। হ্যাঁ, কলাম হচ্ছে এই যে এটা, এই উপর থেকে নিচের দিকে গ্রুপ যেটা আর কি, এই হ্যাঁ, গ্রুপ গ্রুপটা গুলা। মনে হয়। গ্রুপ গুলারে কি বলে খেয়াল করো, এই গ্রুপ গুলাকে বলে হচ্ছে কি, কলাম। গ্রুপ গুলার আর একটা নাম আছে, নামটা হচ্ছে কি, কলাম। বুঝছো? গ্রুপ গুলোর নাম হচ্ছে কলাম। আর এই বাম থেকে মানে উপর থেকে নিচে যেগুলো, এগুলো হচ্ছে কলাম বা গ্রুপ, আর এগুলোকে কি বলে, পর্যায়। তো মেন্ডেলিভ বলতেছে যে একই গ্রুপে একই কলামের ধর্ম কি থাকবো, একই থাকবে। একই কলামের ধর্ম কি একই, সত্যির কথা, একই। একই কলামের ধর্ম কি এক না? যেমন জি ভাইয়া। গ্রুপ ওয়ান হচ্ছে কি ক্ষার, গ্রুপ টু কি মিথ ক্ষার। বুঝতে পারতেছো? এরকম আর কি। গ্রুপ 18 কি নিষ্ক্রিয়, গ্রুপ 17 কি চালকোজেন, হেলোজেন। আর সরি, গ্রুপ 16 হচ্ছে নিষ্ক্রিয়। চালকোজেন, গ্রুপ 17 হচ্ছে হেলোজেন। তো এরকম গ্রুপ 1, প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা কলামের ধর্ম কি, ধর্ম কি থাকবো, একই। একই থাকবে। এই কথাটা কে বলছে? মেন্ডেলিভ বলছে। সেম থাকবে। হম, এই কথাটা আমি বলি নাই, এই কথাটা বলছে বিজ্ঞানী মেন্ডেলিভ। একই কলাম বরাবর মৌলগুলোর ধর্ম একই থাকবে। একটি সারির প্রথম মৌল থেকে শেষ পর্যন্ত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটবে। ওইলে মানে পারমাণবিক সংখ্যা, পর্যায়ক্রমিক ধর্ম ক্রমান্বয়ে বাড়বো অথবা কমবো। এটা একটা পিরিয়ডিক টেবিল দিয়ে সাজানো হয়। মেন্ডেলিভ সাফল্য হচ্ছে মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী। সে আরো কি করছে, 63টা দিয়া সাজাইছে, সাজায় কি করছে, সে অনেক খালি জায়গা রাখছে, কি করছে, ফাঁকা জায়গা গেছে, যেগুলো পরবর্তীতে কি হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে। মেন্ডেলিভ যখন আবিষ্কার করছে তখন মৌলের সংখ্যা ছিল কয়টা? 63টা। এখন কয়টা? বর্তমানে কয়টা? 63টি। বর্তমানে মৌলের সংখ্যা কয়টা? একশো একশো আঠারোটা আঠারোটা 118টা। বুঝতে পারছো? তো মেন্ডেলিভ কি কি রেখে রেখে গেছিল? ফাঁকা জায়গায় কি রেখে গেছিল? ফাঁকা। হ্যাঁ, তো এখানে পর্যায় সারণীটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা খুব ভালো করে পাকা জায়গা। এটা তোমরা টানা মুখস্থ করার চেষ্টা করবে। পুরোটা তো পড়তে হবে না, বাট ইম্পর্টেন্টই করার চেষ্টা করবে আর কি। কোনটি কোনটি পড়তে হবে আমি একটু বলে দিই। যেমন এই যে গ্রুপ 1 পুরোটা মুখস্থ করতে হবে, গ্রুপ 2 মুখস্থ করতে হবে। এই যে স্ক্যান্ডিয়াম থেকে খেয়াল করো, যে এই যে স্ক্যান্ডিয়াম থেকে তোমার পুবাল পুবাল পর্যন্ত মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু পারমাণবিক ভর সহ মুখস্থ করতে হবে। স্ক্যান্ডিয়াম, এটা ভর সহ, ভর 58। এই ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, বেন্ডিয়াম, টাইটেনিয়াম, এগুলো ভর সহ মুখস্থ করতে হবে। ঠিক আছে? এর মধ্যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো ডাবল ইম্পর্টেন্ট। বুঝছো? আয়রন, কোবাল্ট, এগুলো বল লাগবে। তারপর হচ্ছে জিরকনিয়াম, এটা লাগতো না বেশি একটা। ইন্ডিয়ামেরটা মাঝে মাঝে লাগে। ঠিক আছে? তারপরে এদিকের মধ্যে আর কি তা আছে, এদিকে তো মনে হয় না। আর এগুলো তো পারতে হইব, মানে এগুলো গ্রুপ 1, গ্রুপ 1 সব পারা লাগবে। তারপর ল্যান্থানামটা কত, 57, এটা পারা লাগবে। একটা নামেরটা কত, 89, এটা পারা লাগবে। তারপর হচ্ছে ইপুসিয়াম, লরেন্সিয়াম নাকি জানিস। আর এখানে তো বুঝতে পারতেছো, এখানে গ্রুপ 13 পারতে হবে, গ্রুপ 14 পারতে হবে, গ্রুপ 15 পারতে হবে, 16 পারতে হবে, 17 পারতে হবে, 18 পারতে হবে। এখান থেকে 30 পর্যন্ত এসে কি এসে জিঙ্ক। এই যে 30 পর্যন্ত মুখস্থ পারতে হবে। 30 পর্যন্ত পারার পরে আর্সেনিক পারতে হইব। আর্সেনিকের পরে হচ্ছে যে ব্রোমিন, আয়োডিন, এগুলো কিন্তু পারতে হবে। বুঝতে পারতেছো?
ব্রোমিন আয়োডিন, এই যে আয়োডিন 127, এটা পারতে হইব। 100, জেনন পারতে হইব, ক্রিপ্টন পারতে হইব, রেডন পারতে হইব, নিচেরটা না পারলে হইব। তারপর এখানে দেখো টেলুনিয়াম, টেলুনিয়াম 128, এটা পারতে হইব। এন্টিমনি, এটা মাস্ট পারতে হইব, এন্টিমনি। টিনও পারতে হইব। আর পারতে হইব মানে হচ্ছে কি জানো, ইন্ডিয়াম এটাও পারতে হইব, কেডমিয়াম এটাও পারতে হইব, সিলভার এটাও পারতে হইব, লেড এটাও পারতে হইব। তারপর প্লাটিনাম এটাও পারতে হইব, গোল্ড এটাও পারতে হইব, মার্কারি এটাও পারতে হইব, এই যে লেড এটাও পারতে হইব, বিসমাথ এটাও পারতে হইব। বুঝতে পারছো? আর বাকিটি না পারলেও সমস্যা নাই। ইউরেনিয়ামটা কই? এই যে ইউরেনিয়াম 238, এটা পারতে হইব। তো আমি দেখাই দিছি তো কুন্ডি কুন্ডির মানে ভর সহ পারতে হইব। বুঝছো? হুম। মানে কুন্ডি ভর সহ পারতে হইব, দেখছো তো? বেশি না কিন্তু, তোমরা এটা নোট করে জি ভাইয়া। করে ফেলবা। হ্যাঁ, নিচের সারিগুলোর ক্ষেত্রে কি? মানে এটা আর কি, এই সারিটা এটা, এখানে কোনো ইয়া না আর কি। নিচেরটা হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড শ্রেণী আর কি। মানে এটির বৈশিষ্ট্য আবার ওইগুলো থেকে একটু ভিন্ন আর কি। এই জন্য এগুলো আর আমি ডিটেলস পড়ামো পরে। আপাতত বেশি কঠিন কঠিন একবার দেখতে ঢুকাই দিলে মাথা ঘুরে যাবো। বেশি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড শ্রেণী আর কি। তো 1 থেকে 30 পর্যন্ত তো এমনি মুখস্থ করবা, যে 1 থেকে এই যে 30 পর্যন্ত পারমাণবিক ভর সংখ্যা, ইলেকট্রন বিন্যাস সহ। এর বাইরে যেটা পড়বা, এই যে আর্সেনিক পড়বা, যেটা দেখাইছি একটু আগে আর কি। এই 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 গ্রুপের মধ্যে হচ্ছে রেডন পর্যন্ত পড়বা, এখানে আয়োডিন পর্যন্ত পড়বা, বোরা সহ। তারপরে এখানে দেখাই দিচ্ছি কোনটা কোনটা পড়বো, ওইখানে দেখানো আছে। ওকে, এখন আসো আর একটু এদিকে একটু ঘোরাঘুরি করি। হ্যাঁ। কেউ কিছু বলবা? হুম। হ্যাঁ, বলতেছিলাম ডেমো ক্লাসে যে সূত্রগুলো দিয়েছিলেন সেগুলা দিলে আবার সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, ডেমো ক্লাসে সূত্রগুলো। পর্যায় সারণীর জন্য যে কয়েকটা সূত্র দিয়েছিলেন। হ্যাঁ, দেখাবো। তো ম্যান্ডেলিফের পর্যায় সারণীর সমস্যা কিটা? ম্যান্ডেলিফের পর্যায় সারণীর সমস্যাটা আগে বোঝার চেষ্টা করো, এটা টানা মুখস্থ, এটা পরীক্ষাতে আইবো। ম্যান্ডেলিফের কিছু ত্রুটি পরিলক্ষিত, ত্রুটিটা কিটা একটু বুঝায়। তো পারমাণবিক সংখ্যা বড় অনুসারে সাজালে পটাশিয়ামের ভর হচ্ছে কি, খেয়াল করো, পটাশিয়ামের ভর হচ্ছে 39, পটাশিয়ামের ভর কত? 39। আর্গনের কত? 39। 40। আর্গনের আর্গনের হচ্ছে 40। 40, তাহলে পটাশিয়াম রে কার আগে বসাই তুইব? আর্গনের আগে বসাই তুইব। আর্গনের আগে। হম হম। তো পটাশিয়াম হইব আগে, তারপর হইব কি, তারপর হইব আর্গন। বুঝতে পারছো? এখন পটাশিয়ামের আগে যদি আর্গনকে বসাইতে হয়, দেখো ঝামেলাটা কি তা হয়, মানে প্র্যাকটিক্যালি একটু বুঝায়। দেখো পটাশিয়াম, দেখো ভর অনুসারে সাজাইলে এই যে ক্লোরিনের পরে চলে আসবে, কেটা জানেন? ক্লোরিনের পরে চলে আসবে পটাশিয়াম, ইয়ানায় ভরবে পটাশিয়াম। আর আর্গন যাবে কই? পটাশিয়াম। পটাশিয়ামের জায়গায়। তাহলে পটাশিয়াম যদি এখানে চলে আসে, আর্গনের জায়গায় পটাশিয়াম যদি চলে আসে, তখন কি হইব? তখন তো পটাশিয়াম হয়ে যাব, পটাশিয়াম কি হয়ে যাব? পটাশিয়াম হয়ে যাব নিষ্ক্রিয়। কি হইব? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়দের সাথে। আর আর্গন চলে নিষ্ক্রিয় যেতেছে কার গ্যাস। সাথে? ক্ষার ধাতুর সাথে। তাহলে এদের কি আর ধর্ম ঠিক থাকতেছে? ক্ষার ধাতু। না। না। কি হইব? একই গ্রুপে কি থাকতে হইব, ধর্ম কি থাকতে হইব? মিল সেম মিল থাকতে 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 হবে। হইব। হবে। একই গ্রুপে ধর্ম সেম থাকতে হইব, আবার একই গ্রুপে ধর্ম কি থাকতে হইব, সেম থাকতে হইব। নিষ্ক্রিয় সাথে তো নিষ্ক্রিয় থাকবো। আবার ইয়ে দিলে ভর অনুসারে সাজানো যেত না, ভর অনুসারে সাজানো যেত না, ভর অনুসারে সাজাতে গেলে সাজানো যাবে না। পটাশিয়ামের ভর কম বিধায় এটা বসাইতে হবে আর্গনের জায়গায়। বুঝতে পারছো? আর আর্গনকে বসাই দিব পটাশিয়ামের পরে। তাহলে কি ভর অনুসারে জি সাজাইলে ভাইয়া। পটাশিয়াম জায়গায় নিষ্ক্রিয় গ্যাসের জায়গা, আর আর্গন চলে যায় কোথায়? ক্ষার ধাতুর জায়গা। তাহলে ভর অনুসারে কি করানো যাবে না, সাজানো যাবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম ত্রুটি। তারপর আরো আছে, যেমন তোমার, যাবে না। হুম, যেমন এরপর আরেকটা ত্রুটি আছে। এই ত্রুটিটা হচ্ছে এখানে, দেখো, যে এখানেও এই যে আয়োডিন এবং এই যে এটাতে যেমন আয়োডিনের ভর কম, আর এই যে টেরিলিয়াম আছে না, এটার ভর হচ্ছে বেশি। বুঝতে পারছো? এই জন্য এটারে দ্বিতীয় ইয়ানো, এটারে দ্বিতীয় ইয়ানো, একটা যাবে চালকু জানো, একটা যাবে ইয়াতে ইয়ানো, আবার ঝামেলা লেগে যায়। বুঝতে পারছো কিনা? এই জন্য এই এরকম আরো কয়েকটা জায়গা আছে যেখানে ভর অনুসারে দেওয়া যাবে না। তো এই জন্য এটা ছিল প্রথম ত্রুটি আর কি। এই জন্য ভর অনুসারে সাজানো সম্ভব না। এই জন্য মুসেল, বিজ্ঞানে মুসেল সে কি করছে, 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে
সে কি করছে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কি করছে, পর্যায় সারণী প্রস্তাব করছে। কিসের উপর ভিত্তি করে পর্যায় সারণী প্রস্তাব করছে? সংখ্যার উপরে, হ্যাঁ পারমাণবিক পারমাণবিক সংখ্যার সংখ্যার উপরে। উপর। হ্যাঁ, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী প্রস্তাব করছে। এদিকে আছে গা। তো পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী, তো পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে যখন পর্যায় সারণী প্রস্তাব করছে, তখন কি আর এই ভরের ত্রুটিগুলো আছে? হুম। না ভাই। ভর সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল, এই জটিলতাগুলো কি আছে? না। তো ভর সংক্রান্ত জটিলতাগুলো নাই। বুঝতে পারছো? এই হচ্ছে কথা আর কি। তো পরবর্তীতে দেখো, এই জন্য দেখো যে যখন মুসের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে, তাহলে ভর সংখ্যা, তো পরীক্ষা যদি আসে তাহলে আমরা এটা বলতে পারবো আর কি, যে মানে কেন, মানে ইয়া ভিত্তি না আর কি। হ্যালো, আমাকে শোনা যায়? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। জি শোনা যাচ্ছে। জি জি, জয়েন করছে যে। জি জি, জয়েন করছে। জি জি, জয়েন করছে আবার, ঠিক আছে। জয়েন করছে আবার, ঠিক আছে। এই চিস্তি বেরিয়ে গেছো কেন? তো হ্যালো, তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, তাহলে ইলেকট্রন সম্ভবত বিন্যাসী হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। মানে পারমাণবিক আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে। হ্যালো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। নেটের সমস্যা দিচ্ছিল, বারবার ইয়া হচ্ছিলাম। আচ্ছা, তো এখন দেখো যে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি আমরা সাজাই, তাহলে কি হয়, তাহলে এই সমস্যাগুলো আর আমার থাকে তো না। মাঝে মাঝে লিভ নিয়ে যাচ্ছে হ্যাঁ। তো নেটের জন্য। পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে এই সমস্যাগুলো কি থাকে না। বুঝতে পারছো? এই জন্য এই এই এখন আসলে পর্যায় সারণী জিনিসটা আসলে কি, এখানে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, আমি বৈশিষ্ট্যগুলো বলতেছি। তো এরপরে দেখো যে আমরা পর্যায় সারণী একটু পড়ে নিই, তারপর হচ্ছে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য এগুলোতে আসতেছি। তো পর্যায় সারণীর ডেফিনেশনটা আসলে কি, এই ডেফিনেশনটা হচ্ছে এখানে লেখা আছে দেখো। পর্যায় সারণী আসলে কি, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল রেখে এ সকল ধর্ম এর ক্রম পরিবর্তন দেখানোর জন্য, হ্যাঁ, মৌলসমূহের একটি তালিকা বা সারণী আকারে প্রকাশ করা হয়, একে কি বলে, পর্যায় সারণী বলে। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল রেখে এবং এ সকল ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য ইলেকট্রন বিন্যাস অনুসারে সাজিয়ে ক্রমবর্তী, মানে এখানে একটা লেখা দিয়ে দিও আর কি, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল এবং এ সকল ধর্মের ক্রমপরিবর্তন দেখানোর জন্য ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহকে একটি তালিকা বা সারণী আকারে প্রকাশ করা হয়, তাকে কি বলে, পর্যায় সারণী বলে। এই কথাটা বলে দিও আর কি, দেখানোর জন্য ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, কি অনুযায়ী, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, হ্যাঁ, মৌলসমূহকে একটি তালিকা বা সারণী প্রকাশ করা হয়, তাকে কি বলে, পর্যায় সারণী বলে। পর্যায় সারণীর ব্লককে মূলত চারটা ভাগে ভাগ করে যায়, একটা হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, আর একটা হচ্ছে এফ ব্লক। ওইদিকে আমি যেতেছি না। তো এই পর্যায় সারণীর সংজ্ঞাটা লাগবে, বুঝতে পারছো? সংজ্ঞাটা তোমরা নোট করে নিবা, এবং এটা পরীক্ষাতে আসবে। এখন আসো, আমি যে জিনিসটা পড়াইতেছিলাম এখন হচ্ছে খুবই সিম্পল পড়া আর কি। দেখো যে গ্রুপ ওয়ানের মৌলগুলো আমরা কিভাবে মুক্ত করবো, যে গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে, দেখো গ্রুপ ওয়ানে যে মৌলগুলো আছে আর কি, এই মৌলগুলোকে বলা হয়েছে ক্ষার আর কি। তো ক্ষার কেন বলা হয়, এদেরকে ক্ষার এই কারণে বলা হয়, এগুলো হচ্ছে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং ক্ষার উৎপন্ন করে। কি করে?
যেমন গ্রুপ ওয়ানের একটা মৌল নিলাম সোডিয়াম। এই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করব? পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবো সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস কি উৎপন্ন করব? হাইড্রোজেন। কি উৎপন্ন করছে? এই যে ক্ষার উৎপন্ন করছে, আর এটা কি করছে? হাইড্রোজেন উৎপন্ন করছে। বুঝতে পারছো? তাহলে গ্রুপ ওয়ানের মৌলসমূহকে হার বলা হয় কেন, ক্ষার ধাতু বলা হয় কারণ এগুলো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? হ্যালো? হাইড্রোজেন এবং ক্ষার। হাইড্রোজেন এবং ক্ষার উৎপন্ন করছে, এই জন্য এদেরকে কি বলা হয়েছে? তোমার ক্ষার ধাতু বলা হয়েছে। ক্ষার ধাতু। হ্যাঁ, তো ক্ষার ধাতু গুলো কেমনে মনে রাখবো? এখানে যে কোনো একটা মনে রাখলে হইব। ঠিক আছে, যেমন আমি যেটা মনে রাখি এটা হচ্ছে, এটা হিলিনাকে রুবি সেচে ফেলেছে, মানে ফিডাইয়া মেরা লেছে আর কি, ওটা হচ্ছে অনেকটা এই টাইপের। হিলিনাকে হিদে হচ্ছে হিলিয়াম, লিনাকে একবারে হিলি হালিনাকে আর কি, বা হিলিনাকে বা হেলেনাকে যেটা বলো না কেন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিনা, রুবিডিয়াম, সিজিয়াম, মানে সেচে ফেলছে, মানে ফিটটা মেরে ফেলছে অনেকটা এই টাইপের আর কি। ঠিক আছে। তো এরকম কিছু একটা, এটা দিয়ে তোমরা এটা মনে রাখতে পারো। এরপরে হচ্ছে যে মৌলটা, এটা হচ্ছে তোমার, এরপরে যে মৌলটা এটা হচ্ছে তোমার মানে গ্রুপ টু। গ্রুপ টু যেটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার মৃৎ মৃৎ ধাতু, কারণ এরা মাটিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাটিতে মাটিতে। পাওয়া যায়। তো গ্রুপ টু এর মৌলগুলো কি? যেমন এই যে আমরা বলতেছিলাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রান্সিয়াম, বুরিয়াম, রেডিয়াম। তো এটা 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 কোন ছন্দটা দিয়ে মনে রাখবা? এটা মনে রাখবে এই ছন্দটা দিয়ে, যে বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা দিয়ে কেমনে? এটা আর আমি ডিটেলস পড়াবো পরে, টেনশন করার কোনো কারণ নাই। বিরিয়ানি মুগলাই, ক্যালসিয়াম হচ্ছে কাবাব, ট্রান্সিয়াম হচ্ছে সরিয়ে বাটিতে, আর দিয়ে হচ্ছে রাখো। এটা হচ্ছে বিষয়গুলো। তো এরপরে দেখো বাকিগুলো একটু দেখাই দিই। একটু wait, একটু wait, হ্যাঁ। তারপরে দেখো যে গ্রুপ 13। গ্রুপ 13 যে মৌলগুলো আছে, দেখো এটি হচ্ছে বাংলাদেশ বুরন। আমি আইকে আইকে দেখাইতেছি, টেনশন করার কোনো কারণ নাই। দেখো বাংলাদেশ হচ্ছে বুরন, আওয়ামী লীগ, তারপর কোথায় গেলিয়া মানে গেল ইন্ডিয়া ট্যুরে আর কি। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে। বাংলাদেশে যে এখন যেমন সবাই পলাইয়া ইন্ডিয়া চলে গেছে, এরকম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় চলে গেছে? ইন্ডিয়াতে চলে গেছে। যে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া ট্যুরে। বিদে হচ্ছে বুরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থুরিয়াম। এরপরটা কি? এরপরটা হচ্ছে তোমার গ্রুপ 14। জানি না স্লাইড শো কেন আসতে হবে। গ্রুপ 14তে দেখো, বা এটা বলতে পারো আর কি, যে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে না, এটা আমাদের ওই যে ওরিয়েন্টেশন ক্লাসটাতে দেখাইছিলাম, যে কান্নাকাটি যখন করে তখন তারা কি পায়, মানে তোমার মানে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাই ঈদের সময় আর কি। কাঁদলে মানে কার্বন, এস দে হচ্ছে সিলিকন, যেটা হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন, পিবি হচ্ছে লেড। এখানে কিন্তু এই সবগুলো আছে না, একটু খেয়াল করো। এগুলোর কিন্তু পারমাণবিক ভরটা মুখস্থ করতে হবে। বুঝছো? গ্রুপ অনুযায়ী যে ভরগুলো আছে না, এগুলো মুখস্থ করতে হবে, আমি যেগুলো বলে দিছি আর কি। তারপর হ্যাঁ, গ্রুপ গ্রুপ 14-তে মনে হয় একটা বাদ গিয়েছে। হ্যাঁ। গ্রুপ 14-তে সম্ভবত একটা বাদ গিয়েছে। হইতে পারে বাদ গেছে, তুমি এটা অ্যাড করে দিও। ফ্লেডেভিয়াম। হুম। ফ্লেডেভিয়াম। তো এটা অ্যাড করে দিও, সমস্যা নেই। দাঁড়াও কোনটা যেখানে আছে, গ্রুপ 14 থেকে যেটা বাদ গেছে বা সামথিং যেটা বাদ গেছে এটা অ্যাড করে দিও আর কি, সমস্যা নেই। এবার এটাতে আছে তোমার 14তে। হুম। এটা লাস্টের একটা বাদ গেছে, এটা লাগবে না আর কি, এই জন্য এটা দিছি না আর কি। বুঝতে পারছো? জি।
কাল সিলেট গেলে সোনা পাবে ফারিয়া, এরকম কিছু একটা। এটা থেকে বাদ বাদ গেছে আর কি। তারপর গ্রুপ 15 হচ্ছে এটা। গ্রুপ 15টা এটা দিয়ে মনে রাখবা না, এখানে আমি একটা দিয়ে দিচ্ছি গ্রুপ 15-র জন্য, যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এই যে এন্দা নাইট্রোজেন, পিতা ফসফরাস, আর্সেনিক, এটা হচ্ছে অ্যান্টিমনি, বিটা হচ্ছে বিসমাথ। আর গ্রুপ 16টা হচ্ছে এটা আর কি, ওএসিসি তে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেরিয়াম এবং পোলিনিয়াম আর কি। আর গ্রুপ 17 তো তোমরা সবাই জানো আর কি, ফখরুলের পুকুরটা বড় ইডিয়ে, বা এখানে যদি ওরা কোনো কিছু বলে থাকে আমি একটু দেখি ওরা কি বলছে। ফ্লোরা কাল বাড়ি এসেছে 8টার ট্রেনে, এটাও দিতে পারো। এখানে এখানে যেটা বলছে আর কি, ফ্লোরা কাল বাড়িতে এসেছে 8টার ট্রেনে, গ্রুপ 17 থেকে এটা দিতে পারো। ভালো হচ্ছে, বুঝতে পারছো? তারপরে জি হচ্ছে ভাইয়া। আর গ্রুপ কি আছে, হম, তারপর গ্রুপ 18-তে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। এটার ইয়া দিয়ে মনে রাখার দরকার নাই। কি বলে, মানে কোনো কিছু, মানে গল্প দিয়ে মনে ছন্দ রাখা, দিয়ে মনে রাখার দরকার এটা নেই। এমনি মনে রাখতে হবে, এটা হচ্ছে কথা। আর কিছু আছে না যে একবারে, তারপর যদি মনে রাখতে মন চায়। হেনা আর কিয়া জিনিয়াস, এরা তিনজন আর কি। রাঁধুনি এর আগে থেকে রান্না বান্না করতে পারে। যাই হোক, এগুলো বিষয় না, মেন বিষয়টার মধ্যে আমরা আসি। তো এখানে হচ্ছে যে মানে ইয়াগুলো মনে রাখার পরে এই জিনিসটা করতে হবে আর কি। যেমন এখানে আরো কিছু দিচ্ছে, এনআর করিম রমনা যাবে, জ্যাননের এবং ক্রিপ্টন। এখানে এগুলো থেকে জানার চেয়ে বেশি জরুরি কি জানো নেই, জ্যাননের ইয়াটা কত, আর এই আর্গনের ভরটা কত। যেমন আর্গনের ভর 40, এটা জানা জরুরি। বুঝতে পারছো কিনা? কিছু জি। জিনিস আছে এখানে জানা জরুরি। মানে আর্গনের ভর কত, 40। 40। ক্রিপ্টনের ভরটা কত, এটা জানা জরুরি। জ্যাননের ভরটা কত, এটা জানা জরুরি। রেডনের ভরটা কত, এটা জানা জরুরি। নিউনের ভরটা কত, এটা জানা জরুরি। মানে হচ্ছে কত, 20। তারপর আর কি জানে না। হিলিয়ামের কত, মনে করো 4। এরকম আর কি। এই বলগুলো জানাটা একটু জরুরি, এগুলো মাঝে মাঝে কাজে লাগে। লাইফে অনেক সময় অনেক কিছুতে লাগবে, এই জন্য এটা জানাটা জরুরি আর কি। তো এরা কিভাবে কাজ করতেছে জিনিসটা জানাটা জরুরি আর কি। ক্লাস বেশিক্ষণ আর নেবো না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। এখন ওই যে তোমরা যেটা করবা আর কি বাসায়, তোমরা যেটা করবা এটা হচ্ছে যে, আর বেশি পড়া যাচ্ছে না। তো পর্যায় সারণী বৈশিষ্ট্যটা কি, এটা পড়ায় শেষ করে দেয় আর কি। দেখো যে পর্যায় সারণীর মধ্যে কি আছে, 7টা পর্যায় আছে, 18টা গ্রুপ আছে। বুঝতে পারছো? দেখাই তোমাদেরকে পর্যায় সারণীটা কি, 7টা পর্যায়ে যে 18টা গ্রুপ যে আছে। দেখো পর্যায় কয়টা আছে, এক, 4টা। 2, 3, 4, 5, 6, 7। দেখো এই যে পর্যায় আছে 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা। 7টা পর্যায় আছে। আর গ্রুপ আছে কয়টা, 18টা। 18টা। 4টা পর্যায়ে আছে, 18টা গ্রুপ আছে। তারপরে দেখো কি বলছে, গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত, কোনো সমস্যা নাই। মূল পর্যায় সারণী আলাদাভাবে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট শ্রেণীতে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অংশ। এই যে ল্যান্থেনাইট, এটা কোন পর্যায়ে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অংশ। এটা হচ্ছে ল্যান্থেনাইট, হচ্ছে ষষ্ঠ পর্যায়ের অংশ। আর এটা হচ্ছে কি, একটা নাম হচ্ছে সপ্তম পর্যায়ের অংশ। তারপর হচ্ছে প্রথম পর্যায়ে মৌল আছে 2টা, দ্বিতীয় পর্যায়ে মৌল আছে, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আছে 8টা করে, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে আছে 18টা করে, ষষ্ঠ পর্যায়ে আছে 32টা। দেখাই মিলায়া, প্রথম পর্যায়ে মৌল কয়টা, দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম। প্রথম পর্যায়ে কয়টা, 2টা। ঠিক 2টা। আছে কিনা? এরপর ওটা কয়টা, 8টা। 8টা। এরপর পর্যায়ে কয়টা, 8টা। 8টা। এরপরে 2টাতে কয়টা আছে, এটাতে আছে 32, এটাতে আছে কয়টা। 32। হুম, এখান থেকে কি বুঝি নাই। হচ্ছে 4 আর 5 তো 18টা। হম, এটাতে আছে 18টা। আমি 18টা করে। ইচ্ছা করে 32 পেয়েছি, দেখছি তোমরা মনোযোগ আছে কিনা। এটাতে আছে 18টা, এটাতে আছে 18টা। 18টা। বুঝছো? আর এখানে এই 6 আর এক্সট্রা 5 দেখো। একবার মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছিল যে এখানে কয়টা মৌল আছে। বুঝতে পারছো? এখানে মৌল আছে কয়টা, 14টা না?
হুম, এটাতে মূল আছে কয়টা? 15টা। হুম, না 15টা? 15টা। দেখো তো। 15টা আছে। ওই এটা সহ আর কি, লুরেন্সিয়াম সহ ইয়ানে আছে 14টা। হ্যালো, এখানে আছে কয়টা? 14টা। 14টা। আর এখানে লুটেসিয়াম একটা আছে এক্সট্রা, আগে জিয়ান থেকে শুরু হয়েছিল, এটা একটা 15টা। আর এটা সহ হচ্ছে ল্যান্থানাইড শ্রেণী। আর এখানে আছে কি একটা, এটা সহ হচ্ছে অ্যাক্টিনাইড শ্রেণী। টোটাল হচ্ছে 15টা, বুঝছো কিনা? নিচেরটা 14টাই আছে। আর উপর থেকে একটা আছে আর কি, ওটা সহ এই শ্রেণীটা গোনা হয়েছে। দেখো, ইত্যাদি করে দেওয়া আছে। 57 থেকে 51 পর্যন্ত 15টি মৌল ল্যান্থানাইড মৌল বলা হয়, এটাকে বলা হয় 15টা, কিন্তু আছে হচ্ছে ওইখানে 14টা। ল্যান্থানাইড মৌল বলা হয় কয়টা, কয়টা মৌলকে? 15টাকে 15টাকে, 57 থেকে 51। আর 89 থেকে 103, এই 15টাকে কি বলা হয়? অ্যাক্টিনাইড। অ্যাক্টিনাইড। ওইখানের মধ্যে আসছিল মেডিকেল পড়তে গিয়ে, ল্যান্থানাইড শ্রেণীর প্রথম মৌলটা কি? ল্যান্থেনাইড। হুম। ল্যান্থেনন। আর অ্যাক্টিনাইড শ্রেণীর শেষ মানে প্রথম মৌলটা কি, এরকম আর কি। অ্যাক্টিনিয়াম। হ্যাঁ, এরকম একটা নাম আসছিল। বা এটাতে কয়টা করে মৌল থাকে, যেমন 15টা, এটাতে মৌল থাকে কয়টা? 15টা। এই জিনিসগুলো আসছিল একবার। ঠিক আছে, তারপরে আরো কিছু জিনিস আছে, এটি দেখো। এখানে একটা কথা বলছে, এটা দিলে শেষ। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধর্মের ক্রম পরিবর্তন হয়, এবং একই গ্রুপের মূলে ভৌত রাসায়নিক ধর্ম কি থাকে? একই থাকে। এটা হচ্ছে পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্য আর কি। দেখো, শেষ করে দিয়েছে জাস্ট লাস্টের কথাটা। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে খেয়াল করো, একই পর্যায়ে বাম থেকে যখন ডানে যেতেছে, তখন দেখো, প্রথমে এটি ছিল ক্ষার। প্রথমে এটি কি ছিল? হার। ক্ষার। পরে এটি কি হয়ে যাবে জানো নি? এদিকে এসে, এদিকে এসে হয়ে যাবে এসিড। এদিকে এসে কি হয়ে যাবে? অ্যাসিড। এসিড, ধর্ম চেঞ্জ হয়। এদিকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি ছিল, এদিকে আস্তে আস্তে ব্যাসার্ধ কমে যায়। আর নিচের দিকে কি হয়? ব্যাসার্ধ বাড়তে থাকে। এরকম অনেকগুলো ধর্ম আছে কি, ক্ষার ধর্ম, এসিড ধর্ম, ভারে কমে, এই জিনিসগুলো। তো তোমাদের পড়াটা হচ্ছে, এই চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করো। বারবার বলতেছি যেটা, এতটুকু পর্যন্ত আর কি। এই পর্যন্ত কি কি শিখবা? ইলেকট্রন বিন্যাস, তারপর কি শিখবা? ভর। তারপর কি শিখবা? পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন বিন্যাস শিখে গেলে তো পারমাণবিক সংখ্যা শিখতে হবে। তারপর হচ্ছে ভর, ইলেকট্রন বিন্যাস, নাম, এগুলো কি শিখে? মৌলের নাম। তারপর কোন গ্রুপের নাম কি, গ্রুপগুলোর নাম, পর্যায়, গ্রুপ কোন পর্যায়ে কি আছে। পর্যায়ে মানে উত্তর পর্যন্ত যেটা আছে এটা টানা মুখস্থ করে ফেলবো। করে ফেললে কি হবে, আমি বাকি ক্লাসটা যখন নেবো, এই ক্লাসটা খেয়াল করো, মানে ওইটা হচ্ছে বেসিক, একবার ফুল বেসিক আর কি। আর এখান থেকে হচ্ছে তোমাদের এই বেসিকটার উপর ভিত্তি করে বাকি ক্লাসটা হবে, বুঝছো? ওই বেসিকটার উপর ভিত্তি করে বাকি ক্লাসটা হবে, এইটা আবার ইন্টারে কাজে লাগবে। এখন কষ্ট করে ঘুরে ফেললে এবার ইন্টারে গিয়ে আর এটা পড়ানো লাগতেছে না, অনেক এই চ্যাপ্টারটা মানে মানে আমি যে পড়াই দিব না ইন্টারের, মনে করো 90% ইন্টারের পড়া কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? সেম চ্যাপ্টারটা ইন্টারে আছে, হুবহু, হুবহু সেম চ্যাপ্টার। জাস্ট তোমাদের 90% পড়া হয়ে যাবে, তো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আমি আরেকটা ক্লাস ছিল যে ওইটা আমি নিব না, আমার শরীর খারাপ লাগতেছে অনেক। কি আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, বুধবারে ক্লাস হবে, হ্যাঁ। ওকে, আল্লাহ ওকে। হাফেজ।